ভারতে ফল প্রকাশ হয়েছে গত 4 জুন। এই ফল প্রকাশ থেকে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 272 আসনের চেয়ে বেশি আসন পেয়েছে, ফলে তারা সরকার গঠন করতে যাচ্ছে, এরকমই এখনো পর্যন্ত ধারণা। কিন্তু অবস্থা দৃষ্টে যা দেখা যাচ্ছে যে এবার নরেন্দ্র মোদী বেশ মরিয়া। তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে অনেক বেশি তাড়াহুড়ো করছেন বলে মনে হচ্ছে। কেন এই তাড়াহুড়ো? এই ফল প্রকাশের যেদিন শুরু হয় সেই 4 জুন 12টার দিকে মোটামুটি ফল প্রকাশের যে গতিমুখ সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল। এই সময়ের দিকে প্রায় 12টার সময় নরেন্দ্র মোদী ফোন করেন চন্দ্রবাবু নাইডুকে, পরে নীতিশ কুমারকে। তবে নীতিশ ওই দিন কোনো বিজেপি নেতার ফোন ধরেননি বলে অভিযোগ আছে। এমনকি বিজেপির রাজ্য সভাপতি নীতিশের বাসভবনে গিয়েও তার দেখা পাননি। তবে এর একদিনের মধ্যে নরেন্দ্র মোদী এনডিএ জোটের নির্বাচিত নেতা হিসাবে স্বীকৃত হলেন। সেদিন ওই বৈঠকে তিনি পাশে ডেকে নিলেন দুই বড় সহযোগী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে। একই দিনে তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র পেশ করলেন এবং ঘোষণা দিলেন এনডিএ জোটের নেতা হিসাবে তিনি তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন। এনডিএ জোট 272-এর বেশি আসন পেয়েছে, সুতরাং তারা সরকার গঠনের দাবিদার, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এখন সবকিছু ঠিকঠাক থাকলে নরেন্দ্র মোদী আগামী শনি অথবা রোববার সরকার গঠন করবেন বা তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। প্রশ্ন হলো, 10 বছর ক্ষমতায় থাকার পর জোটগতভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও নরেন্দ্র মোদী পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য এতটা মরিয়া কেন? 2014 সালে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল 16 মে। একক গরিষ্ঠতা অর্জনের পরও নরেন্দ্র মোদী এর 10 দিন পর অর্থাৎ 26 মে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 2029 লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল 23 মে। আগের চেয়েও বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তবে এবার তিনি শপথ নিতে সময় নেন 7 দিন। আমরা যদি একটু উত্তরপ্রদেশের দিকে তাকাই তাহলে দেখব 2022 সালে যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি ওই রাজ্যে দ্বিতীয়বারের মতো জয় পায় এবং জয় পেয়েছিল 10 মার্চ। কিন্তু দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে 4 জুনের ঘোষিত ফলাফল অনুযায়ী এবারের লোকসভায় একক গরিষ্ঠতা হারিয়েছেন নরেন্দ্র মোদী। সরকার গড়ার জন্য একান্তই নির্ভর করতে হচ্ছে জোটের শরিকদের উপর, যাদের এতদিন তারা পাত্তাই দেননি। তারপরও ফলাফল ঘোষণার 4-5 দিনের মধ্যে শপথ নিতে মরিয়া মোদী। কেন? তাহলে কি একক গরিষ্ঠতা হারানোই এর পেছনে মুখ্য কারণ হিসেবে কাজ করছে? শরিকদের উপর বিশ্বাস রাখতে পারছেন না নরেন্দ্র মোদী? হতেই পারে, কারণ গত 5 বছরে শরিকদের সাথে এমন আচরণ করেছেন মোদী সাজুটি যে তাদের উপর আস্থা রাখার কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই। নীতিশ কুমারের কথাই ধরা যায়, তিনি বেশ কয়েকবার জোট বদল করেছেন। গত বছর তিনি কংগ্রেসের ও আরজেডির সঙ্গে ছিলেন। বিজেপি বিরোধী ইন্ডিয়া মহাজোটের তিনি অন্যতম রূপকার। এই জোটের প্রথম বৈঠক তার রাজ্যের রাজধানী পাটনাতেই হয়েছিল। হঠাৎ কি এমন হলো জোট সঙ্গীদের আক্কেল গুড়ুম করে দিয়ে রাতারাতি তিনি ফিরে গেলেন বিজেপির সাথে? অমিত শাহ যাকে ঘোষণা দিয়েছিলেন কোনোদিন আর এনডিএ জোটে নেবেন না, সেই নীতিশকেই সাদরে বরণ করে নিলেন। কিন্তু এই পোল্টিবাজির পেছনে কি কোনো কারণ আছে? তা কেউ বলতে পারে না, কারণ কারোর কাছে কোনো প্রমাণ নেই। তবে অনেকের অভিযোগ, যা প্রতিবেশী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দশা হতে পারে এমন হুমকি নাকি পেয়েছিলেন নীতিশ। অর্থাৎ মুখ্যমন্ত্রী থেকে সরাসরি জেলে যাওয়ার চেয়ে পোল্টি মারাই শ্রেয় বলে নীতিশ মনে করেছিলেন। নীতিশের মতো অতটা সৌভাগ্য ছিলেন না চন্দ্রবাবু নাইডু। তার বাড়িতে ইডি, সিবিআই, আয়কর বিভাগ সবই হানা দিয়েছে, জেলের ঘানিও টানতে হয়েছে। চন্দ্রবাবু যে শ্বশুর এনটি রামরাওকে পেছন থেকে ছুরি মেরেছিলেন, এই অভিযোগ শুধু নরেন্দ্র মোদী করেননি, অমিত শাহ সমাবেশ করে ঘোষণা দিয়েছিলেন। তাদের সম্পর্কে চন্দ্রবাবুর মনোভাবও ছিল অন্যরকম। চন্দ্রবাবু নাইডু টেলিভিশনের সামনে পরিষ্কার বলেছিলেন, ভারতের যে কোনো রাজনীতিক নরেন্দ্র মোদীর চেয়ে ভালো। এই 3 নেতার বক্তব্যের ভিডিও রেকর্ড এখন ভারতের অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঘুরছে। চন্দ্রবাবু সর্বশেষ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে বৈঠক করেছেন। মোদীকে প্রতিশ্রুতি দিয়ে আসার পর অনুষ্ঠিত এই বৈঠকের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল। তার শপথ গ্রহণের দিনও পিছিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। ফলে ভারতের রাজনীতির এই বিষয়গুলো আসলে খুব সরল রৈখিক পথ ধরে এগোচ্ছে না, তা জোর দিয়ে বলা যায়। আরেক সহযোগী বিহারের চিরাগ পাসওয়ান, 5টি আসন তার দলের হাতে। গত মেয়াদে
চিরাগের লোক জনশক্তি পার্টি ভাঙার মধ্য দিয়ে বিজেপি শরিক দলগুলোকে লন্ডভন্ড করে দেওয়ার কাজে হাত পাকানো শুরু করেছিল। এবার ভোটের আগে সেই চিরাগকেই সাথী করেছে তারা। গরজ বড় ভালাই। সব মিলিয়ে বিজেপি সম্পর্কে অন্য শরিকদের মনোভাবও এই তিনজনের চেয়ে খুব একটা আলাদা নয়। ফলে একদিকে সংখ্যাগরিষ্ঠতা না থাকা, অন্যদিকে এহেন শরিকদের উপর নির্ভরতা ভবিষ্যৎ নরেন্দ্র মোদীকে চিন্তায় ফেলবেই, এটা বিস্ময়ের কোনো কিছু নেই। গত দুটি মেয়াদে তিনি যেখানে এক নায়কের ঢঙে চলেছেন, সেখানে এটা তো বিরাট বিড়ম্বনা। কারো মন জুগিয়ে চলা তো ক্ষমতাধর নরেন্দ্র মোদীর ডিএনএতেই নেই। এর মধ্যে শরিকদের নানা বায়ানাক্কা শুরু হয়েছে। মন মতো মন্ত্রণালয় পাওয়া থেকে শুরু করে লোকসভার স্পিকার পদ পর্যন্ত অনেক দাবি শরিকদের। শরিকরাও বুঝে গেছেন এটাই মোক্ষম সময়। এইরকম একটা টালমাটাল সংসদে স্পিকার পদ বিরাট গুরুত্বপূর্ণ। তারা জানে মোদী একবার ক্ষমতায় গেড়ে বসতে পারলে তাদের আর দাম থাকবে না। পাশাপাশি অমিত শাহকে মন্ত্রী সভা থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। মোদী সেটা পারবেন কি পারবেন না ভবিষ্যৎই বলবে। ফলে গত দুবারের মতো সহজ হবে না মোদী তৃতীয়বারের শুরুটা। এ তো গেল বাইরের কথা। ঘরের ভেতরে যা চলছে সেটা নিয়েও মোদী শঙ্কিত। যে কারণে এত তড়িঘড়ি করে শপথ নেওয়ার উদ্যোগ, বিশেষ করে উত্তরপ্রদেশে বিজেপির ফল অন্যদের চেয়ে খারাপ হওয়ার কারণে দলের সর্বস্তরের নেতা কর্মীর একটা চমক দিয়েছে বলা যায়। অযোধ্যার বাবরি মসজিদের স্থানে যেখানে রাম মন্দির নির্মিত হয়েছে, সেখানে মোদীর দল ভালো করতে পারেনি। আর ওই আসন থেকে বিজেপির প্রার্থী হেরে গেছেন সমাজবাদী পার্টির কাছে। স্মৃতি ইরানির হারের কথা না হয় বাদ দেয়াই গেল, কিন্তু গণনার প্রথম 3 রাউন্ডে মোদী যে কংগ্রেসের প্রার্থী থেকে পিছিয়ে ছিলেন তা তো কেউ ভুলছে না। গতবার যে বারাণসী থেকে তিনি প্রায় 5 লাখ ভোটে জিতেছিলেন, এবার সেই সংখ্যা 1.5 লাখে নেমে এসেছে। এর চেয়ে অনেক বেশি ভোটে জিতেছেন রাহুল ও অখিলেশরা। কি ব্যাখ্যা এর? বিজেপির মধ্যেই কথা উঠেছে অন্তর্ঘাতের। কে করলো এই অন্তর্ঘাত? মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমর্থকেরা বলছেন মোদী শাহ জুটি এই রাজ্যে নিজেদের খেয়াল খুশি মতো প্রার্থী দেয়ায় দলের এই হাল হয়েছে। তাদের এই কথা যথেষ্ট যুক্তি আছে। ভোটের প্রচারের শুরুতে বিজেপির কোনো পোস্টার, ব্যানার কোনো কিছুতেই বুলডোজার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি দেওয়া হয়নি। পুরোটিই ছিল মোদীময়। কিন্তু এই 2 দফা ভোটের পর অবস্থা বেগতিক দেখে মোদীর পাশে ফেরত আনা হয় যোগীকে। তাতে খুব একটা কাজ হয়নি। মোদী শাহ সমর্থকেরা পাল্টা অভিযোগ করছেন মোদী যাতে আগের মেয়াদের মতো শক্তিশালী সরকার গঠন করতে না পারেন, সেজন্য এই অন্তর্ঘাত। বিজেপির এই অন্তর্দলীয় কোন্দল প্রকাশ্যে এলো মোদীর দাপট কমার সাথে সাথে। এতদিন মিত্রদের মধ্যে এই কোন্দল চাপা ছিল, এখন আর কারো তেমন রাগ ঢাক নেই। তবে মোদীর জন্য এখন পর্যন্ত সুবিধা হলো বিজেপির পিতৃ সংগঠন আরএসএস মুখ খোলেনি। তবে আরএসএস এর নাম দিয়ে সংবাদ মাধ্যমে নানা ভাষ্য আসতে শুরু করেছে, যার কোনোটি আসলে মোদী শাহ জুটির পক্ষে যায় না। মহারাষ্ট্রে বিজেপি নির্বাচনী বিপর্যয়ের সব দায়িত্ব মাথায় নিয়ে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেছেন ফড়নবিস। এই ফড়নবিসই একসময় মহারাষ্ট্রের বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন। উদ্ধব সরকারকে ভাঙতে তিনিই সব কলকাঠি নেড়েছেন। সবশেষে উপমুখ্যমন্ত্রী হওয়ার অপমান সহ্য করতে হয়েছে। জনপ্রিয় এই মারাঠা নেতা খুব জেনে বুঝেই সাইজ হয়েছেন, আর তিনিও এবার ঝোপ বুঝে কোপ মারলেন। এই আলোচনায় বিজেপির ভেতরে বাইরে সর্বত্র যে আলোচনা, তাতে বলা হচ্ছে দলের ফলাফলের বিপর্যয় নিয়ে যদি দেবেন্দ্র ফড়নবিস পদত্যাগ করতে পারেন, তাহলে যারা বিজেপিকে 303 থেকে 240-এ নামিয়ে এনেছে তারা পদে থাকেন কোন যোগ্যতায়? এই যারা আসলে নরেন্দ্র মোদী, তার বিশ্বস্ত অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এখনো ফড়নবিসের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি, এটাই বাঁচোয়া। নইলে মোদী শাহ জুটির প্রচার কোন পর্যায়ে যেত তা বলা কঠিন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এবার কেন এত সময় কম।